হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নবনীতাস লাইফ। তো অনেক টেনশন, অনেক স্ট্রেসের পর আজকে সেই দিনটা এলো। আমার শাশুড়ি মা ঘরে এসেছে হসপিটাল থেকে, অনেকটাই সুস্থ আছে আগের থেকে। তো আসুন দেখে নিই আমার শাশুড়ি মা কেমন আছে, কি অবস্থায় আছে, আর পুরো ওটি এক্সপিরিয়েন্সটা শুনে নিই কেমন গেছে পুরো ওটিতে। চলো। কি গো, এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের অবস্থা বর্তমান। দুটো পাই কাটা, বুক কাটা পুরো পেট পর্যন্ত, এইভাবে বসে আছে, যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তবে অনেকটাই অ্যাক্টিভ। 2020-তে আমার সেজো মামারও এরকম বাইপাস হয়েছিল গুয়াহাটিতে, যখন আমি ছিলাম। তো আমাদের ঘরে বাইপাসের পরে ছিল 1 মাস। তো আমার সেজো মামারটা দেখে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি তাতে অনেকটা ভয় পেয়েছিলাম, কারণ আমার সেজো মামা একদমই অ্যাক্টিভ ছিল না, অনেকটা বয়সও হয়ে গেছিলো অবশ্য। বাট সেই তুলনায় আমার শাশুড়ি মা অনেকটা অ্যাক্টিভ, আর প্রচণ্ড মনের জোর আছে, তাই জন্যই অ্যাক্টিভটা হতে পেরেছে। তো এবার আমরা শুনে নেব কেমন লাগছে, শরীরে কী অসুবিধা হচ্ছে, আর পুরো ওটি এক্সপিরিয়েন্সটা, মানে ওটিতে ঢোকার থেকে পুরো বের করা পর্যন্ত, সেন্স আসার পরে কেমন ফিলিংস হচ্ছে সব শুনে নেব। বলো, কেমন আছো এখন? আগের থেকে অনেক ভালো। দিন দিনে ব্যথাটা কমছে, তাই তো? হ্যাঁ, এই একটা ব্যথা কমেছে, আবার এখন অন্যরকম ব্যথা। হ্যাঁ, এটা তো পায়ে কয়েক মাস, 1 মাস 1.5 অপারেশনের মাস। ব্যথা, প্রচণ্ড আর ওটা ব্যথা। তো সারা জীবনের জন্য 2 বছর ধরে সহ্য করছিলে হ্যাঁ, একটা। খুব কষ্ট গেছে, খুব কষ্ট। এবার তুমি ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে সবার সাথে, আর স্পেশালি আমার সাথে, আমি তো শুনবই। ওটি এক্সপিরিয়েন্স কি বলবো, যখন ওটিতে ঢোকালো। হ্যাঁ, আমার তো এমনিতে তোমার ভয় লাগছিল না আগের থেকে? না, আমার আসলে অনেকগুলো অপারেশন এর আগে হয়েছে, নর্মাল অনেক অপারেশন। সেই জন্য আমার ওটিতে ঢুকলে ভয় লাগে না, কিন্তু যেহেতু এটা বাইপাসের ব্যাপার ছিল, হুম। ডাক্তার আমার ছেলেকে বলেই দিয়েছিল যে 50-50 চান্স আছে। হ্যাঁ, সেটা তো জানি, হ্যাঁ, আমরা আগের থেকেই জানতাম। সেটা তো আমায় বলেনি। তোমার কি বলবে, এটা মাথা খারাপ? তো সেই আমি মনের জোর নিয়েই গেছিলাম যে যেভাবেই হোক যুদ্ধ জয় করে ফিরতেই হবে। হুম। আমার ছেলেদের জন্য, আমার আমার মেয়ের জন্য। আমার মেয়ে মানে আমার বৌমাকে আমি মেয়ে ডাকি, আমার হাজব্যান্ড, এদের জন্য আমায় ফিরতেই হবে। হুম। আমার আস্তে আস্তে আস্তে, একবারে কথা বলতে হবে না, একটু আস্তে আস্তে। তুমি হাঁপিয়ে বালিশে হেলান দিয়ে বসো, তুমি আরাম করে বসো, তোমাকে উঠে বসতে হবে না, তুমি হাঁপিয়ে আরাম করে বসো। হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে তোমাকে যখন ওটিতে ফোন করে ঢোকালো, তখন তো বাবান আমাকে ভিডিও কল করেছিল। তুমি তুমি তখন দেখলে না, মাস্কটা সরিয়ে রুমানকে আর আমাকে, মনে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ, তখন তোমার কেমন লাগছিল? তখন আমি তখন মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না। তখন একটু ভয় ভয় লাগছিল যে এদেরকে ছেড়ে এখন কতদিন কোথায় থাকতে হবে নিজেই জানি না, এসব চিন্তা করছিলাম। করতে করতে হঠাৎ দেখি আমাকে ঢুকিয়ে দিল, হুম। দিয়েই আমাকে নাম জিজ্ঞেস করলো, এ করলো, তারপরেই ইঞ্জেকশন চলতে শুরু করলো। ইঞ্জেকশনের বোধহয় তারপরে বোধহয় মানে এক দুটো কথা বলতে পেরেছি, তারপরেই অজ্ঞান করে দিয়েছে। কিন্তু অজ্ঞান যখন করেছে, তার 1 ঘন্টা পরে বলেছে যে আমরা এখন অপারেশন শুরু করেছি। হ্যাঁ, 1 ঘন্টা ধরে অজ্ঞানই করলো? অজ্ঞান করার পরে অনেক কিছু করতে হয়েছে তো ওদের। ওরা আচ্ছা, কী সব পাইপ টাইপ ভেতরে ঢুকিয়েছে, এ করেছে, অনেক কিছু করেছে, এগুলো তো আমি জানি তখন না। তুমি অলরেডি অজ্ঞান? হ্যাঁ, আমি তখন অজ্ঞান। আমার যখন জ্ঞান এসছে, আমি খুব তাড়াতাড়ি জ্ঞান এসে গেছে আমার, এটাও হ্যাঁ, সে তো ডাক্তার। বাবান ফোন করেছিল তো, তারপরের দিন সকালবেলা এসআইসিউতে ফোন করেছে। ভয় পাচ্ছিল, সারা রাত্রি ঘুমাইনি, আমরা দুজনেই টেনশন করছিলাম। এসআইসিউতে ফোন করে হয়েছে 108-এ বোধহয় তখন ছিলে তুমি। তখন বলেছে যে 108-এর পেশেন্ট মলি মজুমদারের কি সেন্স এসেছে? তখন ওখান থেকে বলেছে হ্যাঁ ভালো আছে, এখন সেন্স এসেছে। সকাল 6টার মধ্যে আগেই বোধহয় হ্যাঁ, সেন্স এসেছে। 6টার মধ্যে এসে গেছে। সেন্স আসার পরে তখন কেমন ফিল হচ্ছিল? শেষ আসার পর আমার মনে হচ্ছে আমি আমি মানে একটা কোথাও আছি, মানে কোনো হসপিটালে আছি। তখন তো ভুলে গেছি যে আমি কী জন্য ভর্তি হয়েছি। হুম। আর তখন তো মানে গলার মধ্যে এমন পাইপ ঢুকিয়েছিল, বেশ বড় মোটা মোটা পাইপ, হুম।
ঢুকিয়েছিল, কারণ আমার একটু কন্ডিশনটা অন্যরকম ছিল তো, তোমার কন্ডিশন খুবই খারাপ ছিল, তো সেই জন্য আমাকে ক্রিটিক্যাল একটু ছিল। বেশি পাইপ ঢোকাতে হয়েছে। তো আমি তখন ওই পাইপটা ঢোকানো থাকাকালীন হুম মানে গলা দিয়ে যে একটা করে মানে কষ্টর যে করব, সেই আওয়াজটা পাওয়া যায় না। হুম মানে আমি নিজে ইশারা ছাড়া কারোর সাথে কথা বলতে পারিনি, মানে কোনো আওয়াজই নেই গলায়। হুম তারপরে মানে সে যে কী কষ্ট, সে কষ্টটা মানে বললাম তো, ভগবান যেন কাউকে না দেয় এরম রোগ। মানে সে কষ্টটা আমি মানে এখন মানে বলে বোঝাতে পারছি না। সে যে কী কষ্ট, মনে হচ্ছে আমি টেনে বার করে ফেলে দিই কি পাইপগুলো? পাইপগুলো। কিন্তু ডাক্তার বলেছিল এই পাইপগুলো যেন কোনোভাবেই দেখবেন হাত না লাগে। তা সিস্টাররা সবসময় আমাকে বাঁচিয়ে রেখেছিল। হুম তারপরে এই খুলে দিচ্ছি পাইপ, এই খুলে দিচ্ছি পাইপ করে যাচ্ছে। আমি ইশারা করছি তা খুলুন, আমি তো কথা বলতে পারছি না, তো হ্যাঁ হুয়া করতে পারছি না। আমি ইশারা করছি, ওরা বলছে এই তো এক্ষুনি খুলে দিচ্ছি, এক্ষুনি খুলে দিচ্ছি। এই করতে করতে প্রায় 4-5 ঘন্টা। আমার পরের দিন সকালবেলা হুম যখন 7:30 বাজে, আমি তারপরে আবার বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। হুম তারপরে আবার 7:30 নাগাদ আমি বলেছি, আমার ইশারা করছি আমার পাইপটা খুলে দিন। হ্যাঁ এই তো আসছে, ডাক্তার আসছেন, এই ডাক্তার আসছেন বলে এই তো এইটা করে নিই, এটা দিয়ে নিই, ওই করে করে আমার সময় কাটাচ্ছে। আমি জানি এক্ষুনি বোধহয় এসে পাইপটা খুলে দেবে। পাইপটা না খোলা পর্যন্ত মানে আমি পাগলের মতো করছিলাম, মানে পারছিলাম না। হুম তারপরে এই করতে করতে যখন নাকি আর 9টা বাজে, তখনও দেখছি খুলছে না। কি ওই রাত্রি একটা, 9টা? না সকাল 9টা? সকাল 9টা। এবার আমি ইশারা করছি আর আমি খুব রাগ দেখাচ্ছি। রাগ আবার কেমন করে দেখাচ্ছিল ওই সময় তুমি? আমি 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 বলছি এটা ইশারা করছি, এটা খুলুন, নাহলে আমি টেনে খুলে দেবো। তখন বলছে না, একদম না, এই তো আসছে, এই যে দেখুন ডাক্তার আসছে। এই বলে বলে আমি বলছি দাঁড়াও, তোমরা এরকম আমায় শাস্তি দিচ্ছ? তোমরা আদৌ খুলবে না, আমি বুঝতে পেরেছি। আমি তখন চোখ দিয়ে দু চোখ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছে, ব্যথা, তো কষ্ট পাচ্ছি। তখন ফিল করছিলে বুকে ব্যথাগুলো? না না, তখন ওই যে ব্যথাটা গলার, ওটাই আমার বেশি। চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছি না, কোনো আওয়াজও করতে পারছি না। বাপরে। তারপরে যখন 10:30 বাজে, হুম তখন দেখি সব 3-4 জন সিস্টার, তারপরে ডাক্তার এলো, এসে বোধহয় বলেছে পাইপটা খুলতে। তখন ওই পাইপটা খোলা একটা বিরাট ব্যাপার। হুম সে আমাকে বলল দমটা খিঁচে রাখুন, আগে শ্বাস নিন ভালো করে, হুম নিয়ে তারপরে বললো দমটা খিঁচে রাখুন। ওই যে টেনে বার করলো না, মানে কি বলবো, মনে হচ্ছে যেন গলার মধ্যে কোনো একটা, মানে কি বলবো, এরকম বড় কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল। হুম হ্যাঁ, তারপরে ওরা বললো একটু আওয়াজ করুন, আওয়াজ করুন। আওয়াজটা শুনলো, তাহলে ঠিক আছে। এইবারে তো আর গলায় আর ঢোক গিলতে পারছি না, ব্যথা হচ্ছে? ব্যথা করছে। তার উপরে আবার আরেকটা নল ছিল। বাবা। হ্যাঁ, সেটা কিসের জন্য জানি না মানে ওটা আমি। ভেন্টিলেশনে রেখেছিল আর কি? ভেন্টিলেশন, হ্যাঁ। ভেন্টিলেশনই তো রেখেছিল। তারপরে আমি তখন বললাম যে আরও তো পাইপ আছে, বলছে ওগুলো সব খোলা হবে আস্তে আস্তে। তারপরে 2 দিন ধরে শুধু পাইপ খোলার কাজ হলো। ওই 2 দিন ধরে ওই কষ্টটা পেয়েছি আমি। সেই কষ্টটা মানে বলে বোঝাতে পারবো না কাউকে আমি, মানে কি বলবো। হুম একটার পর একটা পাইপ খুলছে, আবার একটা করে পাইপ ঢোকাচ্ছে এরকম। তারপরে খোলার পরে তারপরে তো অক্সিজেন দিয়ে দিয়ে গলায় ভেপার দিয়ে ওষুধ দিয়ে মোটামুটি ঠিক হলাম। তা ডাক্তাররা বললো, মানে সিস্টাররা বললো আপনি অনেক তাড়াতাড়ি আপনার হ্যাঁ। রিকভারি করেছেন। আর বুকে ব্যথাটা প্রথম কখন ফিল করেছো? বুকে ব্যথাটা ওই যখন নাকি সব খুলে দিল পাইপ টাইপ, হ্যাঁ। তখন যন্ত্রণাটা বুঝতে পারছি যে আমার কাটা হয়েছে।
তখন ওই কাটার এটা বুঝতে পারছি যে আমার তার মানে কেটেছে আমায় এরকম। তারপরে একটু পরে বলছি আবার। তারপর তুমি যখন বুঝলে যে তোমার বুকটা কাটা হয়েছে, তারপর তোমাকে কি খেতে দিয়েছে? স্যুপ টুপ নাকি? হ্যাঁ, প্রথম দিন দিল একটা জলের মতো স্যুপ, হুম কী স্যুপ জানি না আমি। হুম ভাল লাগেনি ওটা খেতে? তখন তো আমার মুখে টেস্টই নেই। কোনো টেস্টই হ্যাঁ। নেই তখন খাওয়া। তখন মনে হচ্ছে আমি কতক্ষণে আমি একটু নিজে ঠিক হব। হুম ওই ভেন্টিলেশনেই সব স্যুপ দিল, ওই স্যুপই খেয়েছিলাম হুম 2 দিন। হুম তারপরের দিনই সকালবেলা আমাকে বলল হুম আপনার প্রমোশন হয়েছে। মানে? আমি তো শুনে হাঁ করে তাকিয়ে গেছি, বলছি প্রমোশন মানে কিসের প্রমোশন? বলে ওই যে এখন ভেন্টিলেশন থেকে এমনি নর্মাল আইসিইউতে যাবেন, আর আপনাকে ভেন্টিলেশনে থাকতে হবে না। হুম এখন ওটা শুনে একটু মনটা ভালো হলো, তাহলে নিশ্চয়ই আমি ভালোর কিছু মানে ইয়ে করেছি। তারপরে আমাকে ওখানে নিয়ে গেল, তখন মানে ওটা আর কি দুজন দুজন করে রাখে আচ্ছা, ওই আইসিইউতে, দাঁড়াও। ওখানে আর কি দুজন দুজন করে রাখে। হুম উম, আমি ওই তখন থেকে একদম যেমন ট্রিটমেন্ট তারপর তো দুটো ঝুঁটি হয়। বেঁধে ভিডিও কল করেছিল বাবার আমাকে, তো তোমাকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছিল। হ্যাঁ, সিস্টাররা বলছে দুটো ঝুঁটি বেঁধে দিই বাচ্চাদের মতো। হ্যাঁ, আমি বলছি যা পারেন করেন। তারপরে সেই ঝুঁটি বেঁধে এরকম বাবান যখন এলো পরের দিন সকালবেলা, কি গো মা, তুমি তো ফাটিয়ে দিয়েছো, কি খুশি ছেলে। হুম বলে তুমি তো ফাটিয়ে দিয়েছো। আমি কেন? বলে ভাবতে পারিনি তুমি এত তাড়াতাড়ি তুমি রিকভারি করবে। হুম আমরা সবাই বাড়িতে একদম মন মেজাজ মানে খারাপ হয়ে গেছিলো, তুমি জানো আমি বাথরুমে গিয়ে হাঁপাচ্ছি যখন শুনলাম তোমার জ্ঞান এসছে। আমি কাউকে বুঝতে দিইনি, আমি হাঁপাচ্ছিলাম যে একটা বিশাল কিছু একটা হলো। আমরা জানি যুদ্ধ আর জয় তোমাকে করেছে। আর পাবো না, এটা ভেবেই নিয়েছিলাম। তোমাকে যখন অপারেশন শুরু করছে তখন আমাকে ফোন করেও কান্নাকাটি করছে। তো গাইস, শাশুড়ি মায়ের থেকে ওটি এক্সপিরিয়েন্সটা শুনে নিলাম, তোমরা সবাই শুনলে। ওটি এক্সপিরিয়েন্স ঠিক মানে ওটির সময় কি হচ্ছিল সেটা তো আর বলা যাবে না, কারণ সেই সময়টা সেন্সলেস ছিল। তো আগে ওটির আগে অ্যান্ড ওটির পরে, সেন্স আসার পরে কি কি ফেস করেছে, কি কি প্রবলেম হয়েছে শাশুড়ি মায়ের সাথে, সেগুলো বলল। এতটাই স্ট্রং আমার শাশুড়ি মা যে ডক্টর বলে দিয়েছিল যে ওটি টেবিলেও কিন্তু কিছু একটা হয়ে যেতে পারে, মানে কিছু ঘটে যেতে পারে, ফিরে না আসার চান্সও আছে। তো 50-50 চান্স বলেছিল ডক্টররা, এতটাই ক্রিটিক্যাল কেস ছিল। তো কতটা পরিমাণে মনের জোর থাকলে, আর অবশ্যই ভগবানের আশীর্বাদ তো আছেই, এত মনের জোর যে ওই অবস্থা শুনে, ওই মানে কথাটা শুনেও ওটিতে গেছে, এবং অপারেশন হওয়ার পরে ভেন্টিলেশন থেকে উইদিন 12 আওয়ার্স বেরিয়ে এসেছে খুব তাড়াতাড়ি। মানে অপারেশন করে বের করেছে রাত্রেবেলা, 16 তারিখ রাত্রেবেলা 9টার সময়, 9:30টার সময়। পরের দিন 5:30-6টার মধ্যে আমার শাশুড়ি মা ভেন্টিলেশন থেকে বেরিয়ে এসেছে। ভেন্টিলেশন থেকে তো বের করেনি, মানে সেন্স এসে গেছে। কতটা স্ট্রং, ভালো স্ট্রং থাকা। কিন্তু আমি ঠিক তার উল্টোটা। যাই হোক, জানি না, আমার মনের জোর কোনোদিনও ছিল না, নেই। যাই হোক, তোমরা জানাও কেমন লাগলো পুরো ব্যাপারটা শুনে। এখন অনেকটাই আমার শাশুড়ি মা ফিট অ্যান্ড ফাইন। তোমাদের সকলের প্রেয়ার্স অ্যান্ড ব্লেসিংসে এখন অনেকটাই ভালো আছে, হার্টও একদম ভালো আছে। তো যাই হোক, এখানের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা কমেন্টে জানিও কার কেমন লাগলো, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা, ব্লগিং চ্যানেলটা নবনীতাস লাইফ সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউনড।